5 আগস্টের পর প্রথম ঢাকা দিল্লি পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক। আলোচনায় গুরুত্ব দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার। টানাপোড়েনে ক্ষতির মুখে পড়বে ভারত, বলছেন অর্থনীতিবিদ। শেখ হাসিনা দাসে পরিণত করেছিল বিচার বিভাগ ও দুদককে, বললেন আইন উপদেষ্টা। আমলাতন্ত্র ও রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন না হলে দুর্নীতি রোধ সম্ভব নয়। দস্যুদের কবজায় দক্ষিণাঞ্চলের 50 নদী, ভুক্তভোগীদের হাজার অভিযোগেও নির্বিকার প্রশাসন। লোকবল সংকট সহ নানা সীমাবদ্ধতার অজুহাত সংশ্লিষ্টদের। সময় সংবাদের সঙ্গে আছি আমি শামিমা শাম্মী। ঢাকায় চলছে বাংলাদেশ ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক। বেলা 11টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এই বৈঠক শুরু হয়। বৈঠকে গুরুত্ব পাচ্ছে তিস্তার পানি বন্টন, সীমান্ত হত্যা বন্ধ ও ভিসা কার্যক্রম স্বাভাবিক করার বিষয়টি। দুই দেশের সাম্প্রতিক কূটনীতিক টানাপোড়েন কাটিয়ে ওঠার বার্তা এই সফরে দুই দেশের তরফ থেকে দেয়া হতে পারে। এরপর বিকেল 3:30টার দিকে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করবেন বিক্রম। পরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে ঢাকা ত্যাগ করবেন ভারতের পররাষ্ট্র সচিব। এর আগে সকালে একদিনের সফরে ঢাকায় পৌঁছান তিনি। 5 আগস্টের পট পরিবর্তনের পর এই প্রথম দিল্লির কোনো নীতি নির্ধারক ঢাকা সফরে এলেন। এই বিষয়ে বিস্তারিত জানাতে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আছেন রিপোর্টার তাজওয়ার মাহমিদ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। দেখুন, বেলা 11টায় ভারত এবং বাংলাদেশের পররাষ্ট্র সচিব পর্যায়ে যে বৈঠক সেটি শুরু হয়েছে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায়, এখনও চলমান রয়েছে। এবং আমরা যতটুকু জানি যে এই বৈঠকে কিন্তু দুই দেশে যে পানি বন্টন সেই বিষয়ে আলোচনা হবে, সীমান্ত হত্যা বন্ধে করণীয় বিষয়ে আলোচনা হবে। এর পাশাপাশি দুই দেশের দ্বিপাক্ষিক যে সব বাণিজ্য আছে সে বাণিজ্য যাতে স্থবির না হয়ে পড়ে সে বিষয়ে আলোচনা হবে। এবং 5 আগস্ট যে পট পরিবর্তন হয়েছে বাংলাদেশে, তারপরে কিন্তু ভারতের সঙ্গে বাংলাদেশের একটি সম্পর্কের টানাপোড়েন চলছে। কিছুটা বরফ গলানোর চেষ্টা হবে এই ভারতের পররাষ্ট্র সচিবের এই সফরে বলে ধারণা করা হচ্ছে। এবং বাংলাদেশের পক্ষ থেকে যে আহ্বানটি জানানো হবে সেটি হচ্ছে যে বাংলাদেশিদের জন্য যে ভিসা একটা ধরনের জটিলতা রয়েছে। বিশেষ করে বাংলাদেশে অনেক মানুষ ভারতের চিকিৎসার জন্য যান, অনেকে আছেন তৃতীয় দেশের ভিসা করার জন্য ভারতে যেয়ে থাকেন। তাদের যেন এই ভিসা জরুরি ভিত্তিতে যেসব ভিসার প্রয়োজন হয় সেগুলো যেন দেওয়া হয়। অপরদিকে দুই দেশের মধ্যে যে টানাপোড়েন আছে সেই সব টানাপোড়েনগুলোকে কিছুটা ঘোচানোর জন্য কিন্তু এই সফরটি বেশ কার্যকর বলে অনেকে মনে করছেন। এবং আপনাদেরকে এটাও মনে করে রাখা প্রয়োজন যে দুই দেশের মধ্যে যে পট পরিবর্তনের পরে শেখ হাসিনা যখন পালিয়ে যায় 5 আগস্ট ভারতে, তারপর থেকে কিন্তু ভারতের গণমাধ্যমে ব্যাপকভাবে অপপ্রচার চলছে বাংলাদেশের বিরুদ্ধে। রিমার্স কর্নারের প্রতিবেদনে দেখা গেছে যে ভারতের 49টি গণমাধ্যম বাংলাদেশের বিরোধী বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছে। প্রধান উপদেষ্টা গতকালকে মেটার পরিচালককে বলেছেন যে বাংলাদেশের যে গণ অভ্যুত্থান সেই গণ অভ্যুত্থানকে অনেকটা নস্যাৎ করে দিতে কিন্তু অনেক ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। সেই অপপ্রচার বন্ধের বিষয়ে কিন্তু ভারতের কাছে নিশ্চয়ই বাংলাদেশ একটি আহ্বান জানাবে। এবং এছাড়াও যে সীমান্ত হত্যা, যেমনটি আমরা দেখলাম যে গত 5 ডিসেম্বরও কিন্তু ভারত সীমান্তে অর্থাৎ পঞ্চগড় সীমান্তে একজন বাংলাদেশি নিহত হয়েছেন আনোয়ার হোসেন নামে। এই যে সীমান্ত হত্যা যেটি লাগাতার রয়েছে এবং গত 1.5 দশকে যেটি আসলে মানে ম্যাসিভ পর্যায়ে গেছে, সেই সীমান্ত হত্যা বন্ধের বিষয়ে কিন্তু আহ্বান জানানো হবে। সব মিলিয়ে আসলে দুই দেশের এই বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ যা কিছুই হোক না কেন প্রতিবেশী পরিবর্তন করা যায় না, সেক্ষেত্রে দুই দেশের সম্পর্ক কীভাবে স্থিতিশীল করা যায় এবং স্বাভাবিক করা যায়, যেটি আসলে 5 আগস্টের পর অস্বাভাবিক হয়ে গেছে, সেই স্বাভাবিকীকরণের জন্যই কিন্তু দুই দেশ আলোচনা করবে বলে কিন্তু আমরা জানতে পেরেছি। তো এই ছিল রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মার সামনে থেকে। এরপরে হয়তো আরও বিস্তারিত আমরা জানতে পারবো পররাষ্ট্র সচিব আমাদের যখন ব্রিফ করবেন তখন আপনাকে জানাবো। সরাসরি যুক্ত ছিলাম রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায়। ভোগ্যপণ্য থেকে সুতা কিংবা প্রসাধনী থেকে পোশাক, নিত্য প্রয়োজনীয় এমন অনেক পণ্য আমদানিতে ভারতের ওপর বাংলাদেশ নির্ভরশীল। তবে চলমান সম্পর্কের টানাপোড়েনে বাংলাদেশ নয়, বরং প্রতিবেশী দেশটি ক্ষতির মুখে পড়বে বলে মনে করেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। তাদের মতে বিশাল বাজার ছাড়তে চাইবে না ভারতের রপ্তানিকারকরা। অন্যদিকে বাংলাদেশের সামনে আছে বিকল্প, তাতে বাড়বে না আমদানি ব্যয়। কাঁচামাল থেকে শুরু করে প্রয়োজনীয় আমদানির জন্য চীনের পর ভারতের উপরেই সবচেয়ে বেশি নির্ভরশীল বাংলাদেশ। আবার ভারতের দিক থেকে দেশটির জন্য বাংলাদেশ অন্যতম বৃহৎ রপ্তানি বাজার।
দ্বিপাক্ষিক বাণিজ্য চিত্রে দেখা যাচ্ছে 2022-23 অর্থ বছরে ভারত থেকে প্রায় $950 কোটি পণ্য আমদানির বিপরীতে বাংলাদেশ রপ্তানি করেছে প্রায় $213 কোটি সমমূল্যের পণ্য। বড় অঙ্কের বাণিজ্য ঘাটতি বলছে বাংলাদেশের বাজার ভারতীয় ব্যবসায়ীদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। বাংলাদেশের রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক শিল্প সুতা আমদানির জন্য ভারতের উপর নির্ভরশীল। এ খাতের ব্যবসায়ীরা অবশ্য বলছেন তাদের হাতে আছে বিকল্প উৎস, এতে বাড়বে না খরচ, শুধু দরকার নীতি সহায়তা। আমাদের থেকে ওনাদের সুতার দাম সস্তা বলে ওনারা যান, কিন্তু এটাও যদি আমরা খালি চোখে দেখি ব্যাপারটা তাই, কিন্তু আমরা যদি বলি না আমাদের সক্ষমতা আছে কিনা, 100% আমাদের সক্ষমতা আছে। মেজর ফেব্রিক্সটা এই দোকানটা আসে চায়না থেকে, আমাদের উজবেকিস্তানে সুতা পাওয়া যায়, বিকল্প সোর্সিং করতে খুব একটা অসুবিধা হবে না। চূড়ান্তভাবে ভারতের সঙ্গে বাণিজ্য সম্পর্ক তলানিতে গেলে আলু, পেঁয়াজ থেকে শুরু করে নিত্যপণ্যের বাজারের কি হবে, এমন সংখ্যা কাটাতে জার্মানি, মিশর, চীন, পাকিস্তান ও তুরস্কের দিকে হাঁটার চিন্তা করছে সরকার। এ খাতের ব্যবসায়ীরাও ছাড়তে চান ভারতমুখিতা। অনিয়ন ঢুকতেছে, আলুও ঢুকতেছে, যেগুলো পাঞ্জাব থেকে আসতেছে। ওদের ডলার দরকার, আমাদের বেসিক্যালি প্রোডাক্ট দরকার। ওরা আমাদের কাছে না বিক্রি করলে তো অন্য দেশেও বিক্রি করবে। অর্থনীতিবিদরা বলছেন বাংলাদেশের ভয় পাওয়ার কিছু নেই, এক্ষেত্রে চীন একটি ভালো বিকল্প। তবে একক দেশের ওপর নির্ভরশীলতার ঝুঁকি থেকে বেরিয়ে আসতেই হবে। পশ্চিমবঙ্গ বা কলকাতার যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের অনেকেরই ব্যবসা বাণিজ্য কিন্তু পুরোটাই বাংলাদেশিদের উপরে নির্ভর করে। জিও পলিটিক্যাল যারা পাওয়ার প্লে করে তার মধ্যে কিন্তু ইন্ডিয়া এবং চায়না দুটোই কিন্তু ইনভলভ। হ্যাঁ, কাজে আমাদের একটু বুঝতে হবে যে এই দুটো দেশের প্রতি অতি নির্ভরশীলতা যে কোনো সময় কিন্তু আমরা একটা সাপ্লাই শক তৈরি করতে পারে। অন্য মার্কেটেও যারা সাপ্লায়ার আছেন তাদের সঙ্গে নেটওয়ার্ক তৈরি করা, কিছু ব্যবসা বাণিজ্য হয়তো করা যেতে পারে এই পুরো জিনিসটাকে একটু ডাইভার্সিফাই করার জন্য। খাদ্য নিরাপত্তার জন্য স্থানীয়ভাবে উৎপাদন বাড়ানোর পাশাপাশি জ্বালানি ও তৈরি পোশাকের কাঁচামাল আমদানির বিকল্প উৎসগুলো নিশ্চিত করতে কৌশলগত বাণিজ্য নীতির পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। MS আরেফিন, সময় সংবাদ, ঢাকা। অন্য প্রসঙ্গ, শাহবাগ থানার শিক্ষার্থী মানিক হত্যা মামলায় সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সকালে থেকে ঢাকার সিএমএম আদালতে এনে 7 দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। এ সময় আসামির শারীরিক অবস্থা বিবেচনায় বাতিলের আবেদন করেন তার আইনজীবীরা। পরে তদন্তের স্বার্থে রিমান্ড আদেশ দেন বিচারক। একই আদালতে পল্টন থানার যুবদল নেতা শামীম হত্যা মামলায় সাবেক সচিব শাহ কামালকে 2 দিনের রিমান্ড আদেশ দেওয়া হয়। এছাড়া বিভিন্ন থানার মামলায় সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, রাশেদ খান মেনন, ডিবির সাবেক কর্মকর্তা মশিউর রহমান এবং গাজীপুরের সাবেক মেয়র আসাদুর রহমান কিরণকে নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে। শেখ হাসিনা দুদক ও বিচার বিভাগকে দাসে পরিণত করেছিল বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। রাজনৈতিক লোককে দোষ দিয়ে নিজের অন্যায় ঢাকার চেষ্টা করা থেকে বিরতি থাকার আহ্বান জানান তিনি। এদিকে দুদক নিজেই দুর্নীতিগ্রস্ত উল্লেখ করে টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, দুদককে ঢেলে সাজাতে হলে সাঁড়াশি অভিযান ছাড়া বিকল্প নেই। কাকরাইলে দুর্নীতি বিরোধী দিবসের আলোচনা সভায় এ কথা বলেন তারা। চোরের মুখের সামনে কেউ কোনো কথা বলতে পারতো না। দুদক তার দাসে পরিণত হয়েছিল, বিচার বিভাগ তার দাসে পরিণত হয়েছিল। তো একটা দেশে এরকম একটা পরিস্থিতিতে আপনারা অনেকে কাজ করতে পারেন নাই, অনেক এক্সকিউজ দিতে পারেন, তারপরেও কেউ কেউ কাজ করার চেষ্টা করেছেন। এখন তো সেই পরিবেশ নাই। এখন কি আপনাদেরকে কেউ বলে যে এই চোরের বিরুদ্ধে কেউ মামলা করো না? কেউ আপনাদের তদবির করেছে কোনোদিন? কোনো উপদেষ্টার থেকে ফোন পেয়েছেন? দুর্নীতি দমন কমিশন দেশে দুর্নীতি নিয়ন্ত্রণ করবে, এই প্রতিষ্ঠানে যারা নিযুক্ত হন, হোক না রাজনৈতিক দলীয় রাজনৈতিক বিবেচনায় নিযুক্ত হয়েছেন, কিন্তু আপনি যে মুহূর্তে দুদকের চেয়ারম্যান হয়েছে, দুদকের একজন কর্মী হয়েছে, আপনার মনে এই বোধটা কেন জন্মায় নাই যে আমার দায়িত্ব হচ্ছে দুর্নীতি নিয়ন্ত্রণ করা? আপনি কেন দুর্নীতি সহায়ক ভূমিকা পালন করবেন? এই প্রতিষ্ঠানের সংস্কার কেন হবে? এর চেয়ে বড় অবমাননা করে দৃষ্টান্ত দুর্নীতি দমন কমিশনের জন্য কি আর হতে পারে? জুলাই চেতনাকে ধারণ করে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে দুদক প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন সংস্থাটির সচিব খোরশেদা ইয়াসমিন। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধনে এ কথা বলেন তিনি। দেশের উন্নয়নে দুর্নীতি বড় বাধা মন্তব্য করে তিনি বলেন, এটি নিয়ন্ত্রণে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। এদিন মানববন্ধনের পাশাপাশি আলোচনা সভা ও চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।
জুলাই গণ অভ্যুত্থানে পুলিশের বিতর্কিত ভূমিকার জন্য ক্ষমা চাইলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে মিট দ্য প্রেসে তিনি আরও বলেন, অপরাধে জড়িত সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। নতুন করে ঢেলে সাজানো বাহিনী জনকল্যাণে কাজ করবে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ ওই আন্দোলনে পেশাদারিত্বের বাইরে গিয়ে যে কাজ করেন সেই কাজের জন্য আমি অত্যন্ত দুঃখিত এবং ঢাকাবাসীর কাছে তথা দেশবাসীর কাছে আমি ক্ষমা প্রার্থী। বরিশালে অর্ধশত নদী থাকলেও দখলের কবলে পড়ে হারাচ্ছে গতিপথ। নদী খাল বাঁচাও আন্দোলন কমিটি বলছে, বিভাগের 50টি নদী 50,000 দস্যুর কবজায়, অথচ প্রশাসন নির্বিকার। তবে লোকবল সংকট সহ নানা সীমাবদ্ধতার অজুহাত সংশ্লিষ্টদের। বিস্তারিত অপূর্ব রিপোর্টে। বাঁশের বেড়া দিয়ে বালু ও মাটি ফেলে কীর্তনখোলা দখল করে গড়ে তোলা হয়েছে ব্যবসা প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্থাপনা। বরিশাল সদরের দক্ষিণ চরাইচা, ধান গবেষণা রোড, বেলতলা ও পলাশপুর এলাকায় নদীর দুই পাড়ই দখল হয়ে গেছে। দখলকৃত না, বরং রেকর্ডকৃত সম্পত্তিগুলি ভেঙে গেছে। বাংলাদেশ পরিবেশ আন্দোলন বরিশালের তথ্য বলছে, গত 40 বছরে কীর্তনখোলা নদীর দুপার দখল করেছে 5192 জন। ক্ষমতা পরিবর্তন হয়, ব্যক্তিগুলো কিন্তু ক্ষমতার সাথে পরিবর্তিত হয়, যার জন্য এই যে দখলসত্ত্বটা কখনো কিন্তু আপনি লোক পায় না। বিভাগের আরেক জেলা ঝালকাঠি সদরের সুগন্ধা, বিষখালী, গাবখান, বাসন্ডা আর ধানসিঁড়ি নদীর মোহনার পাশে জেগে ওঠা বিশাল চরে শুরু হয়েছিল ইকো পার্ক তৈরির কাজ, কিন্তু জমির মালিকানা নিয়ে প্রভাবশালীদের সঙ্গে সরকারের মামলা চলায় ভেস্তে যাওয়ার পথে প্রকল্পটি। আমাদের লিয়াকত আলী তালুকদার এবং তার ছেলে চেম্বারের সভাপতি মনিরুল ইসলাম তালুকদার দখল করার জন্য আদালতকে ব্যবহার করে এবং অবৈধ দলিল এবং কাগজপত্র তৈরি করে হস্তগত করার পায়তারা করতেছে। জেলায় প্রায় 135 কিলোমিটার নদীপথের দুই তীরে গড়ে উঠেছে 10 থেকে 12,000 অবৈধ স্থাপনা। বড় নৌকায় আমরা ভান্ডারিয়া, মঠবাড়িয়া, তুষখালীতে আমরা যাতায়াত করতাম। ভোলার তেঁতুলিয়ার শাখা নদী জাঙ্গালিয়া, এটি দখল করে মাছের খামার করেছে প্রভাবশালীরা। এতে কৃষি জমিতে জোয়ারের পানি স্বাভাবিকভাবে ওঠানামা ব্যাহত হওয়ায় হুমকিতে চাষাবাদ। নদীখাল বাঁচাও আন্দোলন কমিটি বলছে, বরিশাল জেলায় অর্ধশত নদীতে কম হলেও 50,000 দখলদার রয়েছে। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। তেল খালাসের সময় আগুনে পুড়ে যাওয়া অয়েল ট্যাঙ্কার বাংলার জ্যোতি এবং বাংলার সৌরভ স্ক্র্যাপ হিসেবে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। আর জাহাজ কেনার ক্ষেত্রে আন্তর্জাতিক টেন্ডার আহ্বান করেছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানটি। ইন্স্যুরেন্সের ক্ষতিপূরণের পাশাপাশি টেন্ডার বিক্রি করে 38 বছরের পুরাতন জাহাজ দুটিতে শত কোটি টাকা লাভবান হতে যাচ্ছে বিএসসি। নুরজামাল আতিকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। আগামী মাসের প্রথম সপ্তাহে বাংলার জ্যোতি এবং বাংলার সৌরভ ওপেন টেন্ডার মেথডের মাধ্যমে অকশন করা হবে। অকশনের পরে যে ভ্যালুটা আমাদের জন্য সবচেয়ে ফেভারেবল হবে সেটাই আমরা অ্যাডাপ্ট করব। আন্তর্জাতিক টেন্ডারের মাধ্যমে জাহাজগুলো বিক্রির সিদ্ধান্ত নেওয়ায় চতুর্মুখী লাভবান হতে যাচ্ছে বিএসসি। সিন্ডিকেট প্রথার বাইরে গিয়ে এগুলোর বাজার মূল্য হবে প্রায় 40 কোটি টাকা। প্রতিটি জাহাজের ওজন 3,787 মেট্রিক টন, আর প্রতি মেট্রিক টন স্ক্র্যাপ লোহার দাম 50,000 টাকার বেশি। একই সঙ্গে যুক্ত হবে ইন্স্যুরেন্সের ক্ষতিপূরণ। ইন্টারন্যাশনাল টেন্ডার দেওয়াতে যেটা হবে যে আন্তর্জাতিকভাবেও কিছু লোক যারা এই জাহাজটা কিনতে চান ফর ডেমোলিশন ওনাকে বিট করতে পারবেন। আমার মনে হয় এটা গুড আইডিয়া যে ওরা একটা হাইয়েস্ট প্রাইস পাবেন। আগামী 5 জানুয়ারি পর্যন্ত জাহাজ কেনার টেন্ডার শিডিউল সংগ্রহের সুযোগ রেখেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। 1986 সালে ডেনমার্ক থেকে জাহাজ দুটি সংগ্রহের পর 1928 সাল থেকে শুরু হয়েছিল তেল পরিবহন। আর চলতি বছরের 30 সেপ্টেম্বর বাংলার জ্যোতি এবং 5 অক্টোবর বাংলার সৌরভ আগুনে ক্ষতিগ্রস্ত হয়। নৌ বাণিজ্য অধিদপ্তরের বাংলাদেশি মালিকানাধীন জাহাজের তালিকায় 1 এবং 2 নম্বরে ছিল বাংলার সৌরভ, বাংলার জ্যোতি। দীর্ঘ 38 বছর দেশের সেবার পর এখন এই পোড়া জাহাজ দুটি স্ক্র্যাপ হিসেবেই বিক্রি হবে। আর তালিকা থেকে নাম কাটা যাবে সৌরভ এবং জ্যোতির। সেই তালিকায় উঠে আসবে নতুন দুটি জাহাজ, এমনটি বলছে নৌ বাণিজ্য অধিদপ্তর। চট্টগ্রাম বন্দরে বহির্নোঙর থেকে কমল দে, সময় সংবাদ।
বেগম রোকেয়ার অবাক করা কল্পনা, শক্তি ও চিন্তাকে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেগম রোকেয়া পদক প্রদান অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। তার কল্পনা শক্তি আমাকে অবাক করে এবং এই কল্পনা শক্তি আমাদের সবার আছে, কিন্তু আমরা বেগম রোকেয়ার মতো করে তাকে ব্যবহার করতে পারছি না। কল্পনার শক্তি মানুষের সমস্ত শক্তির ঊর্ধ্বে, সর্বোচ্চ। এটাতে কোনো পয়সা খরচ নেই, এটাতে কোনো আয়োজন নেই, শুধু মনটাকে ছেড়ে দাও। এবং বেগম রোকেয়া সেটা করেছে। রাসায়নিক নিরাপত্তা নিশ্চিত করে দুর্ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা নিতে রাসায়নিক অস্ত্র কনভেনশনের 23তম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে রাজধানীর সশস্ত্র বাহিনী বিভাগের মাল্টিপারপাস হলে বিএনএসিডব্লিউ এর চেয়ারম্যান ও সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস.এম. কামরুল হাসানের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। এ সময় রাসায়নিক দ্রব্য পরিবহনকালীন রাসায়নিক নিরাপত্তা নিশ্চিতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে রাসায়নিক দুর্ঘটনায় আহতদের সুচিকিৎসায় গুরুত্ব দেন তিনি। বড়দিনকে সামনে রেখে কসোভোর প্রিস্টিন শহর সাজানো হয়েছে রঙিন আলোয়। আয়োজন করা হয়েছে ক্রিসমাস মার্কেটের। আনন্দময় আয়োজনটি উপভোগ করছেন শত শত মানুষ। শহরের মাঝখানে সান্টা ক্লসের অবয়ব, তার পাশেই সাজানো দুটি বড় উপহারের বাক্স। পুরো রাস্তা জুড়ে আলোর মেলা, আকাশে ফোটানো হচ্ছে একের পর এক আতশবাজি। করা হয়েছে কৃত্রিম বরফের ভেতর স্কিং এর ব্যবস্থা, সাজানো হয়েছে বিশাল ক্রিসমাস ট্রি। রাতের কসোভো যেন ব্যস্ত আসন্ন বড়দিনের আগমনী বার্তা গ্রহণ করতে। কেউ ব্যস্ত সান্টা ক্লসের সঙ্গে নিজেকে ক্যামেরা বন্দি করতে, কেউ বা ব্যস্ত পরিবার নিয়ে স্কিইং করতে। স্থানীয় সময় রোববার কসোভোর রাজধানী প্রিস্টিন শহরে খ্রিস্ট ধর্মের সবচেয়ে বড় উৎসব বড়দিন সামনে রেখে আয়োজন করা হয়েছে ক্রিসমাস মার্কেটের, যা দেখতে ও উপভোগ করতে ভিড় করেছেন শত শত বাসিন্দা ও পর্যটক। প্রায় 1 কিলোমিটার রাস্তা জুড়ে বিস্তৃত এই মার্কেটটিতে ছোট থেকে শুরু করে বড় সবার জন্যই রয়েছে বিনোদনমূলক ব্যবস্থা, রয়েছে নানা ধরনের খাবারের আয়োজনও। বড়দিনকে কেন্দ্র করে তৈরি করা এই ক্রিসমাস মার্কেটটি আগামী বছর জানুয়ারির 15 তারিখ পর্যন্ত চলবে বলে জানায় কর্তৃপক্ষ। অর্চিতা শাহজিন, সময় সংবাদ। আজ ঢাকায় আসছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। রাজধানী ছাড়াও দর্শকদের প্রদর্শনীর জন্য উন্মুক্ত থাকবে কক্সবাজারে। বাংলাদেশে মোট 5 দিন থাকবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। এই 5 দিনে ট্রফি ঘিরে থাকবে নানা আয়োজন। ঢাকা আসার পর মঙ্গলবার ট্রফি নিয়ে যাওয়া হবে কক্সবাজারে। পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতে দর্শকদের জন্য রাখা হবে উন্মুক্ত। পরদিন আবার ঢাকা নিয়ে আসা হবে ট্রফিটি। সেদিনই দেখা ও ছবি তোলার সুযোগ পাবেন ভক্তরা। বৃহস্পতিবার ট্রফি থাকবে হোম অফ ক্রিকেটে, যেখানে জাতীয় দলের ক্রিকেটাররা ছাড়াও ট্রফির সঙ্গে ফটো সেশনে অংশ নেবেন বয়সভিত্তিক ও নারী দলের ক্রিকেটাররা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। 5 আগস্টের পর প্রথম ঢাকা দিল্লি পররাষ্ট্র সচিব পর্যায়ী বৈঠক। আলোচনায় গুরুত্ব দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারি। টানাপোড়েনে ক্ষতির মুখে পড়বে ভারত, বলছেন অর্থনীতিবিদ। বিচার বিভাগ ও দুদককে দাসে পরিণত করেছিলেন শেখ হাসিনা, বললেন আইন উপদেষ্টা। আমলাতন্ত্র ও রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ছাড়া দুর্নীতি রোধ সম্ভব নয়। এ ছিল সময় সংবাদের, সঙ্গেই থাকুন সময়ের।